আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আজও সংসদের উভয় সভায় তুমুল হৈ হট্টগোলের কারণে রাজ্যসভা বেলা 2টো পর্যন্ত ও লোকসভা বেলা 3টে পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে এসআইআর নিয়ে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল আপত্তি বা দাবি পেশ করেনি। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত পেরোনোর সময় বিএসএফের হাতে এক আহত পাকিস্তানি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি অ্যালয় স্টিল ওয়ার্ক রোল তৈরি করে নজির সৃষ্টি করেছে। এতে বছরে 300 কোটি টাকা সাশ্রয় হবে। গাজায় ইসরায়েলি হামলায় 6 সাংবাদিকের মৃত্যুকে রাষ্ট্রসংঘ মানবাধিকার দপ্তর আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে বর্ণনা করেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় বাতিল হয়। রাজ্যসভা দুপুর 2টো এবং লোকসভা দুপুর 3টে পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল 11টায় সংসদের উচ্চকক্ষের অধিবেশন বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ শূন্যকাল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে এসআইআর এবং অন্যান্য বিষয়ে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন। হরিবংশ বলেন, 4টি বিভিন্ন ইস্যুতে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে 21টি মুলতবি প্রস্তাব তাঁর কাছে এসেছে, যার মধ্যে 11টি বিষয় বিচারাধীন রয়েছে। নিয়ম অনুযায়ী বিচারাধীন বিষয় আলোচনার জন্য উত্থাপন করা যায় না। বারংবার তিনি উত্তেজিত সদস্যদের নিজেদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও তা বিফলে যায়। হৈ হট্টগোলের মধ্যে সভার কাছে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এদিকে লোকসভায় আজ দিনের শুরুতেই বিরোধীরা এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান। চিৎকার চেঁচামেচির মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই সভা প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 3টে পর্যন্ত মুলতবি হয়ে গেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বিতর্কের মধ্যেই ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আপত্তি ও দাবি জানাবার নির্ধারিত 12 দিন পেরিয়ে যাওয়ার পরেও বিহার নিয়ে কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত কোনো আপত্তি বা দাবি পেশ করেনি। কমিশন আরও জানিয়েছে, খসড়া ভোটার তালিকা নিয়ে সরাসরি ভোটারদের কাছ থেকে এ পর্যন্ত 13,970টি আপত্তি ও দাবিপত্র জমা পড়েছে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ নতুন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রক তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখ এতে অংশ নেন। অনুষ্ঠানে শ্রী শেখাওয়াত বলেন, তিরঙ্গা গোটা দেশকে এক সূত্রে বেঁধে রেখেছে। तिरंगा एक ऐसी ताकत है जो हम सबको एकता के सूत्र में बांधता है और तिरंगा हमें स्मरण कराता है उन लाखों लाखों बलिदानियों का जिन्होंने देश की रक्षा के लिए, देश की स्वतंत्रता के लिए अपने आप को समर्पित किया। तब देश का प्रत्येक व्यक्ति अपने घर पर तिरंगा फहरा करके अपने आप को गौरवान्वित महसूस करे। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় গতকাল আন্তর্জাতিক সীমান্তের কাছে একজন আহত পাকিস্তানি অনুপ্রবেশকারীকে বিএসএফ গ্রেপ্তার করেছে। একদল অনুপ্রবেশকারী সীমান্ত পেরোনোর সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন জখম হয়। হীরানগর সেক্টরের চান্দওয়ান ও কোঠি সীমান্ত চৌকির কাছে এই ঘটনায় আহত পাকিস্তানিকে গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়। তার পরিচিতি এবং অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা সম্পর্কে তদন্ত করা হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেনের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে ভারত জ্বালানি রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে। পুনেতে গতকাল বিশ্ব জৈব জ্বালানি দিবস উপলক্ষে বাইভার্স উদ্যোগের আওতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, জৈব জ্বালানি ক্ষেত্রে আসা পরিবর্তন আমদানি হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধুমাত্র চিনি উৎপাদনে সীমাবদ্ধ না থেকে চিনি শিল্পগুলিকে ইথানল, জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেন উৎপাদনের উপরেও নজর দিতে হবে। কৃষিজাত উৎপাদন থেকে স্বচ্ছ জ্বালানি তৈরি নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, কৃষি বর্জ্যকে জৈব জ্বালানিতে রূপান্তর ভারতকে জ্বালানি সরবরাহকারী দেশে পরিণত করবে বলে আশা রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 4,12,00,000 আবাস বরাদ্দ করেছে। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেমাসান জানিয়েছেন, 2,90,00,000 আবাস ইতোমধ্যেই নির্মিত হয়েছে। তিনি আরও জানান, গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রের অংশ হিসেবে 2,17,00,000 টাকা দিয়েছে। ইউপিএ সরকারের আমলে এই অঙ্ক ছিল 66,000 কোটি টাকা। crore houses have been given by the cabinet under Modi ji government. Out of those 5 crore houses, 4.12 crore houses have already been allocated to respective states. Over the last 10 years, central share released was 2.71 lakh crores, sir.
compared to 2013 and 14, the 10 years of an UPA government, only 66,000 crores was given, sir. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নাম্বার 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগোলো আমাদের দেশ। অ্যালয় স্টিল ওয়ার্ক রোল তৈরি করে নজির সৃষ্টি করল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। এর ফলে দেশের প্রায় 300 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন ইছাপুর স্টিল ও মেটাল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পি.কে. পট্টনায়ক। উল্লেখ্য, রকেট লঞ্চার, রকেটের খোল থেকে শুরু করে জাহাজ নির্মাণের কাজে ব্যবহৃত ইএ ইস্পাত চীন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে এই খাতে বছরে প্রায় 300 কোটি টাকা খরচ করতে হয়। কিন্তু সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের স্বপ্ন পূরণে তৈরি এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল দেশেই তৈরি হওয়ার ফলে ভারতকে জাহাজ নির্মাণ, রকেট লঞ্চার, রকেটের খোল তৈরি করতে বিদেশ থেকে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল আমদানি করতে হবে না এবং তার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে এই স্টিল রপ্তানিও করা যাবে। এর ফলে ভারতের দেশের লাভ তো হবেই এবং কর্মসংস্থানও হবে। ইতিমধ্যে বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিকে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে এবং তা সফলভাবে বোকারো স্টিল প্ল্যান্টে পাঠানো হয়েছে ব্যবহারের জন্য। ইতিমধ্যে ইছাপুর মেটাল ইনস্টিটিউট ফ্যাক্টরিতে 800 কোটি টাকার এই স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে। সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেছেন যে নতুন দিল্লি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। উল্লেখ্য, ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানও প্রত্যাঘাতের জন্য তৈরি। কাজাখস্তানের ফার্স্ট উপপ্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সুলতান কামালেদ্দিনভ, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে পৃথক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী, গতিশীল এবং উদ্ভাবনের মাধ্যমে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্ট নতুন দিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা জোরদার করতে তাদের মধ্যে কথা হয়। অপারেশন সিন্দুর এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ সংক্রান্ত তথ্য স্টুয়ার্টের সামনে তুলে ধরা হয়। উল্লেখ্য, চলতি মাসের 14 তারিখ পর্যন্ত স্টুয়ার্ট 4 দিনের সফরে ভারতে রয়েছেন। চীনের সঙ্গে নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন তাদের বাণিজ্য যুদ্ধবিরতি 10 নভেম্বর পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। এক যৌথ বিবৃতিতে উভয় দেশ জানিয়েছে যে দুটি দেশই শুল্ক বৃদ্ধি আরও 90 দিনের জন্য স্থগিত রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর 145% শুল্ক বৃদ্ধি বিলম্বিত করবে, অন্যদিকে চীন মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক স্থগিত রাখবে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকের তৃতীয় রাউন্ড আগামীকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী ড এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়েল গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আজও সংসদের উভয় সভায় তুমুল হই হট্টগোলের কারণে রাজ্যসভা বেলা 2টো পর্যন্ত এবং লোকসভা বেলা 3টে পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে এসআইআর নিয়ে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল আপত্তি বা দাবি পেশ করেনি। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত পেরোনোর সময় বিএসএফ এর হাতে এক আহত পাকিস্তানি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা।
স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এ ব্যাপারে রাজ্যের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, মূল মামলার সঙ্গেই আগামী 9 সেপ্টেম্বর এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন। পুরনো বিধি মেনে 2010 সালের আগে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে আগের মতোই 7% সংরক্ষণ বরাদ্দ রেখে 15 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সেই আবেদনই পিছিয়ে যাওয়ায় আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল রইল। নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে না চাওয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। ভুয়ো ভোটার কাণ্ডে গতকাল প্রায় 300 বিরোধী সাংসদকে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সময় বাধা দেওয়া হয়। এই বিষয়ে শ্রী বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা গতকাল শান্তিপূর্ণভাবেই কমিশনের দপ্তরে যাচ্ছিলেন। বাংলার একজন মানুষের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলে 1 লক্ষ মানুষ নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে বলে তিনি দাবি করেছেন। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এটা হতে পারে না। এদিকে এই ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন আজও বিঘ্নিত। রাজ্যসভা দুপুর 2 ও লোকসভা দুপুর 3টে পর্যন্ত মুলতবি। বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া আটকানোর জন্য কংগ্রেস আজ প্রতিটি জেলা নির্বাচনী দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হবে বলে প্রদেশ যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগোল দেশ। অ্যালয় স্টিল ওয়ার্ক রোল তৈরি করে নজির সৃষ্টি করল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। এর ফলে দেশে প্রায় 300 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন ইছাপুর স্টিল ও মেটাল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পি.কে. पट्टनायक। और हम लोग जैसे आत्मनिर्भर भारत हम लोगों का चल रहा है, मेक इन इंडिया कैंपेन चल रहा है भारत सरकार का, उसमें योगदान रहेगा। और हम लोग जो फॉरेन करेंसी है जो कि पहले भारत से बाहर जा रहा था, मतलब चाइना या दूसरे कंट्री को जा रहा था, वो उसका बचत होगा हम लोगों को। উল্লেখ্য, বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে এবং তা ইতিমধ্যেই সফলভাবে বোকারো স্টিল প্লান্টে পাঠানো হয়েছে ব্যবহারের জন্য। বর্তমানে ইছাপুর মেটাল ইনস্টিটিউট ফ্যাক্টরিতে 800 কোটি টাকার এই স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে। আগামী দিনে 1000 কোটি টাকার উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে গত 9ই আগস্টের নবান্ন অভিযান মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রতিফলন ছিল বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনে অভয়ার মা বাবার পাশাপাশি বিজেপির কর্মীরাও জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেছিলেন। রাজ্যে গণতন্ত্র নেই বলে ফের একবার অভিযোগ করেছেন তিনি। পরশু যেটা আপনাদের বিক্ষোভ কর্মসূচি ছিল আম জনতার, সেখানে পুলিশ এফআইআর করেছে। অশোক ডিন্ডা, সজল ঘোষ এবং অর্জুন সিংকে নোটিশ দেওয়া হয়েছে, তলব করা হয়েছে। স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণপ্রতিবাদ। সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, কর্মীরা গিয়েছিলেন, কোনো দলীয় পতাকা নিয়ে যাই। যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে। কারণ কি? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই। মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো বাজেয়াপ্ত করে ফেলেছে সরকার। পশ্চিমবঙ্গে চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছে। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। গত রাতে সেকেন্দার খান ওরফে সায়ন স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে ফিরছিলেন। সে সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। এদিকে এই নিয়ে গত 1.5 মাসে তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা কর্মীর মৃত্যু হল। বেলডাঙ্গা থানার পুলিশ গত মধ্যরাতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ নওসাদ মণ্ডল নামে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে 6টি ওয়ান শটার, 2টি পাইপ গান, মাস্কেট ও 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বছর 50-এর নওসাদ মণ্ডল ডোমকলের বাসিন্দা। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। নদিয়ার নাগাশিপাড়ার ভোলাডাঙ্গায় ট্রাক থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের মাথার চুল চুরি যাওয়ার পর তা উদ্ধার করা হয়। মোট 29 বস্তা চুরি যাওয়া চুল দবুলিয়া থানার সিভিক ভলান্টিয়ার মুশারফ হালসানার গোদামে রাখা হয়েছিল। মুশারফ সহ গ্রেপ্তার হওয়া 3 জনকে কৃষ্ণনগর আদালত গতকাল 3 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
হাইকোর্টের সামনে কেরোসিন ঢেলে দুই মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার আমগাছিয়া সমবায় সমিতির সদস্য দুই মহিলা সমবায় নির্বাচনে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। হাইকোর্ট ভোটার তালিকা ফের প্রকাশের নির্দেশ দিলেও নতুন ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি। সমবায় সমিতি দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে টাকা তুলছে, সেই টাকা ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ তুলে ওই দুই মহিলা আজ গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। তাদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিশ্ব সংস্কৃতি দিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা সংস্থার উদ্যোগে সংস্কৃত সপ্তাহ উদযাপন আজ শেষ হয়েছে। বেলুর মঠের বলরাম বসু সভাগৃহে মঠ ও মিশনের সংখ্যাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ গতকাল সংস্কৃত ভাষায় উদ্বোধনী ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। স্থানীয় সংবাদ শেষ হলে এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।